কিছুদিন আগেও হয়তো মানুষ মোমবাতি দিয়ে পড়াশোনা করত এবং গরমকালে হাতের পাখা ব্যবহার করত বাতাস দেওয়ার জন্য, কিন্তু এখনকার এই আধুনিক সময়ে এসে তুমি সবকিছু একটি সুইচ চাপার মাধ্যমে করে ফেলতে পারছো। ইলেকট্রিসিটি আমাদের জীবনকে সহজ করে ফেলেছে এবং এর আবিষ্কার মানব সভ্যতায় এক নতুন ধাপের শুরু করেছে। তোমার বাসায় ব্যবহার করা ওভেন, আয়রন বা ফ্রিজ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের বাতি অথবা কমিউনিকেশনের জন্য ব্যবহার করা যন্ত্রপাতি, এমনকি প্রতিদিনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ইলেকট্রিসিটির মাধ্যমে চলছে। সেই থেলিস থেকে শুরু করে গিলবার্ট, এডিসন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, মাইকেল ফ্যারাডে, কোলম্বো, নিকোলাস টেসলার মতো বিজ্ঞানীদের দারুণ সব অবদানে আবিষ্কৃত হয়েছে এই ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটিকে আমরা বিদ্যুৎ অথবা তড়িৎ বলে থাকি। ইলেকট্রিসিটিকে দুই ভাগে ভাগ করা যায়, নাম্বার 1 স্থির তড়িৎ এবং নাম্বার 2 চল তড়িৎ। আজকে আমরা চল তড়িৎ অধ্যায়টি শুরু করব আর তড়িৎ প্রবাহ নিয়ে বিস্তারিত জানব। চলো প্রথমেই তড়িৎ সম্পর্কে জেনে আসি। তড়িতের কথা বলতে গেলে প্রথমেই আসে চার্জের কথা। তুমি নিশ্চয়ই চুম্বক দেখেছ। তুমি যদি দুটি চুম্বকের নর্থ পোল পাশাপাশি রাখো তাহলে দেখবে একটি চুম্বক অপর চুম্বককে বিকর্ষণ করছে, আর যদি একটি চুম্বকের সাউথ আর অপর চুম্বকের নর্থ পোল পাশাপাশি রাখো তাহলে তুমি দেখতে পারবে চুম্বক দুটি একটি অন্যটিকে আকর্ষণ করছে। চার্জের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। চার্জ দুই প্রকার, একটি পজিটিভ বা ধনাত্মক চার্জ, অন্যটি নেগেটিভ বা ঋণাত্মক চার্জ। দুটি ধনাত্মক এবং দুটি ঋণাত্মক চার্জ নিজেদেরকে বিকর্ষণ করে, তবে একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক চার্জ নিজেদেরকে আকর্ষণ করে। এখন প্রশ্ন আসতে পারে, চার্জের প্রবাহ বলতে কি বোঝায়? পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ধনাত্মক চার্জ বহন করে, অন্যদিকে বাহিরে থাকা ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন করে। কোনো ধাতব পদার্থে থাকা ইলেকট্রনগুলো খুব সহজেই এভাবে মুভ করতে পারে, কিন্তু অধাতব পদার্থে ইলেকট্রনগুলো এরকম ফিক্সড থাকে বলা যায়। এখন তোমার বাসার টিউব লাইটের দুই পাশে একটি ধাতব তার যুক্ত করে দিলে দেখা যাবে এক পাশ থেকে নেগেটিভ ইলেকট্রন অন্য পাশে চলে যাচ্ছে। ইলেকট্রনের এই চলাচলকেই তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ বলে, যাকে সাধারণভাবে আমরা ইলেকট্রিসিটি বলি। ফিজিক্সের ভাষায় বলতে গেলে কোনো পরিবাহীর একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ বলে। অর্থাৎ আমরা যদি কোনো ধাতব তারের এরকম একটি অংশ কেটে আলাদা করি তাহলে এটি গোলাকার যে আকার নিবে তাকে পরিবাহীটির প্রস্থচ্ছেদ বলা হবে, আর এর মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ ইলেকট্রন যাবে সেটাই বিদ্যুৎ প্রবাহের পরিমাণ। যেমন কোনো তারের মধ্যে দিয়ে টি সময়ে কিউ পরিমাণ বিদ্যুৎ পাস করলে একক সময়ে বিদ্যুৎ যাবে কিউ বাই টি পরিমাণ, তাহলে তড়িৎ প্রবাহ আই সমান হবে কিউ বাই টি। তুমি অলরেডি জানো আধান বা চার্জের একক কুলম্ব আর সময়ের একক সেকেন্ড, তাহলে তড়িৎ প্রবাহ আই এর একক হবে কুলম্ব পার সেকেন্ড। কিন্তু আন্দ্রে মারি অ্যাম্পিয়ার নামে একজন ফরাসি পদার্থবিজ্ঞানীর সম্মানে বিদ্যুৎ প্রবাহের আন্তর্জাতিক একক অ্যাম্পিয়ার রাখা হয়। তাহলে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মানে হলো প্রতি সেকেন্ডে 1 কুলম্ব চার্জের প্রবাহ, আর 10 অ্যাম্পিয়ার মানে হলো প্রতি সেকেন্ডে 10 কুলম্ব চার্জের প্রবাহ। তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কিনা আর হলেও কি পরিমাণে হচ্ছে সেটা পরিমাপ করার যন্ত্রের নাম হলো অ্যামিটার। এখন প্রশ্ন হলো, বিদ্যুৎ প্রবাহ কেন হয়? তুমি আগের অধ্যায়ে তড়িৎ বিভব সম্পর্কে জেনেছ। সেখানে দেখেছো যে যদি দুটো বস্তুর আকার একই রকম হয়, যেমন দুটি একই মাপের গোলকের ক্ষেত্রে যেটিতে ধনাত্মক চার্জ বেশি থাকবে সেটিতে বিভব বেশি থাকবে, আর বিভব কম মানে এখানে ধনাত্মক চার্জ কম। এখন একটি বেশি বিভবের বস্তুকে যখন ধাতব তার দিয়ে একটি কম বিভবের বস্তুর সাথে কানেক্ট করা হয় তখন উচ্চ বিভবের বস্তু থেকে চার্জ বা আধান নিম্ন বিভবের বস্তুর দিকে যায়। যতক্ষণ পর্যন্ত বস্তু দুটির মধ্যে বিভব সমান না হয়, অর্থাৎ বিভব পার্থক্য শূন্য না হয়, ততক্ষণ পর্যন্ত এই প্রবাহ চলতে থাকে। তাহলে তুমি বুঝতে পারলে বিদ্যুৎ প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কিন্তু আসলে কি তাই হয়? প্রথম যখন চল তড়িৎ আবিষ্কার হয় তখন মনে করা হতো যে ধনাত্মক আধানের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ তৈরি হয়, তাই প্রবাহের দিক ধরা হতো ব্যাটারি পজিটিভ সাইড থেকে নেগেটিভ সাইডের দিকে। পরবর্তীতে যখন আবিষ্কার করা হলো যে ইলেকট্রন বা নেগেটিভ চার্জের প্রবাহই বিদ্যুৎ প্রবাহের কারণ, তখন বিদ্যুৎ প্রবাহের দিক নিয়ে বাঁধল গণ্ডগোল। কিন্তু ততদিনে বহুল প্রচলিত হয়ে গেছে যে বিদ্যুৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তখন সিদ্ধান্ত দেওয়া হলো বিদ্যুতের প্রচলিত দিক ঠিকই থাকবে, শুধু বলবো যেদিকে ইলেকট্রন বা নেগেটিভ চার্জ যায় তার বিপরীত দিকে বিদ্যুৎ যায়, অর্থাৎ প্রচলিত দিক ও প্রকৃত দিক বিপরীত। এতক্ষণে তাহলে নিশ্চয়ই বুঝে গেছো পোটেনশিয়াল বা বিভব পার্থক্য থাকলেই বিদ্যুৎ প্রবাহিত হয়।
তাই বিদ্যুৎ প্রবাহ চলমান রাখতে কখনোই বিভব সমান হতে দেওয়া যাবে না। অর্থাৎ সব সময় বিদ্যুতের প্রবাহ রাখার জন্য এমন একটি প্রসেস দরকার যেখানে সব সময় বিভব পার্থক্য থাকে। ব্যাটারি সেল বা জেনারেটর হচ্ছে এমন পদ্ধতি। ব্যাটারি সেলের ভিতর রাসায়নিক বিক্রিয়া করে বিভব পার্থক্য তৈরি করা যায়। নিয়মিত ব্যবহারের ফলে এক সময় ভিতরের রাসায়নিক দ্রব্যগুলো শেষ হয়ে যায়, তখন আর ব্যাটারি কাজ করে না। ব্যাটারি সেল বা জেনারেটরে তড়িৎ চালক শক্তি বা ইএমএফ থাকে। যখন কোনো ব্যাটারি সেল বা জেনারেটরকে কোনো সার্কিটে লাগানো হয়, তখন এই তড়িৎ চালক শক্তি চার্জকে পুরো সার্কিটের ভেতর দিয়ে ঘুরিয়ে আনে। যদি কিউ পরিমাণ চার্জকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে ডব্লিউ পরিমাণ কাজ করা লাগে, তাহলে তড়িৎ চালক শক্তির মান হবে W/Q। এখন তাহলে মনে প্রশ্ন আসতে পারে, বিভব পার্থক্য ও তড়িৎ চালক শক্তির পার্থক্য কি? বিভব পার্থক্য হলো একটি বর্তনীর যে কোনো এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি চার্জ নিতে যে কাজ করা লাগে তাকে বিভব পার্থক্য বলা হয়। আর তড়িৎ চালক শক্তি হলো আরেকটি পয়েন্ট থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই পয়েন্টে আনতে যে কাজ করা লাগে তাকে তড়িৎ চালক শক্তি বলে। আজ তাহলে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা চলতড়িৎ নিয়ে আলোচনা করলাম ও তড়িৎ চালক শক্তি সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা পরিবাহিতা নিয়ে ডিটেলসে আলোচনা করব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি তড়িৎ প্রবাহ ও তড়িৎ প্রবাহের দিক সম্পর্কে জেনেছো। আজকে আমরা তড়িৎ পরিবাহিতা নিয়ে আলোচনা করব। প্রত্যেক পরিবাহীর একটি ধর্ম থাকে যা এর মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুৎকে চলাচলে বাধা দেয়, আর এই ধর্মটা হচ্ছে রোধ। একে R দ্বারা প্রকাশ করা হয়। পরিবাহীর এই রোধের বিপরীত রাশি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। একে ক্যাপিটাল G দিয়ে প্রকাশ করা হয়। তাহলে R = 1/G হবে। অর্থাৎ রোধ যেখানে তড়িৎ প্রবাহকে বাধা দেয়, সেখানে তড়িৎ পরিবাহিতা রোধের বিপরীত রাশি হওয়ায় তড়িৎকে প্রবাহিত হতে সাহায্য করে। তাহলে বলা যায় তড়িৎ পরিবাহিতা তড়িৎ মাধ্যমের এমন একটি ধর্ম যা এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করতে সাহায্য করে। তড়িৎ পরিবাহিতার একক সিমেন্স। সিমেন্স দেখতে এরকম। কোন পদার্থের তড়িৎ পরিবাহিতা কি রকম এর উপর ভিত্তি করে পদার্থগুলোকে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী নামে ডাকা হয়। প্রথমে চলো তড়িৎ পরিবাহী পদার্থ সম্পর্কে জেনে নিই। খুব সহজ করে বলতে গেলে যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করা যায় তাকে তড়িৎ পরিবাহী পদার্থ বলে। তামা, রূপা, স্বর্ণ, অ্যালুমিনিয়াম, টাংস্টেন, নিকেল এই সবগুলোই পরিবাহী পদার্থের উদাহরণ। এদের মধ্যে সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম এগুলো সুপরিবাহী পদার্থ, কেননা এদের মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই প্রবাহিত হতে পারে। এই ধাতব পদার্থগুলোর পরমাণুর গঠনে দেখা যায় এদের পরমাণুতে কিছু ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে, যা খুব সহজেই ওই পদার্থের এক পরমাণু থেকে অন্য পরমাণুতে চলাচল করতে পারে। আর ইলেকট্রনের প্রবাহ মানেই যেহেতু তড়িৎ প্রবাহ, তাই ধাতব পদার্থ সহজেই তড়িৎ পরিবহন করতে পারে। ধাতব পদার্থ ছাড়াও অধাতু মৌল যেমন গ্রাফাইট এবং গ্যাস কার্বন তড়িৎ পরিবহনে সক্ষম। তবে তড়িৎ পরিবহনের ফলে এদের ভৌত অবস্থার পরিবর্তন হয়। এছাড়াও অ্যাসিড, ক্ষার, লবণ জাতীয় কিছু পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের সময় এসব পদার্থের রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ তৈরি করে। এদের তড়িৎ বিশ্লেষক পদার্থ বলে। এবার আমরা অপরিবাহী পদার্থ সম্পর্কে জানব। যেসব পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না সেগুলোকে অন্তরক পদার্থ বলে। তুমি একটু খেয়াল করলে দেখবে আমাদের চারপাশে অনেক পদার্থ যেমন কাঠ, রাবার, কাঁচ, পলিথিন ইত্যাদি অপরিবাহী বা অন্তরকের মতো কাজ করে। মূলত অধাতুগুলো বিদ্যুৎ অপরিবাহী হয়। এসব পদার্থের ভিতরে বিদ্যুৎ বা তড়িৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এছাড়া প্রাকৃতিক অপরিবাহী হিসেবে কাঠ অনেক জনপ্রিয়। এর পরমাণুর মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকায় সেখানে বায়ু আটকে যায়, ফলে ইলেকট্রন চলাচল করতে পারে না। তবে কাঠ পানিতে ভিজে গেলে পরিবাহকের মতো আচরণ করে, কেননা এদের মধ্যে থাকা ফাঁকা জায়গাগুলো পানি ভরাট করে দেয়, ফলে ইলেকট্রন চলাচল করতে পারে। এতক্ষণ আমরা পরিবাহী এবং অপরিবাহী সম্পর্কে জানলাম। এবার আমরা অর্ধপরিবাহী সম্পর্কে জানব। কিছু কিছু পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি, তবে তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এই ধরনের পদার্থকে অর্ধপরিবাহী বলে। জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ। লক্ষ্য করে দেখো, অর্ধপরিবাহী পদার্থ যেমন সিলিকন ও জার্মেনিয়ামের বাহিরের কক্ষপথে 4টি করে ইলেকট্রন আছে।
তুমি জানো যে যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে এবং তখন পরমাণুটি স্থির অবস্থায় থাকে। তাই সিলিকন ও জার্মেনিয়াম তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে স্থির অবস্থায় আসে এবং একটি বিশুদ্ধ কেলাস গঠন করে। এই বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকন কেলাসে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না এবং এই অবস্থায় সাধারণ তাপমাত্রায় তড়িৎ পরিবহন করে না। তবে এই কেলাসে তাপমাত্রা বাড়ালে এই মুক্ত ইলেকট্রন বাইরে চলে আসে এবং তড়িৎ পরিবহন করে। তাহলে বুঝতে পারছো, সিলিকন ও জার্মেনিয়াম কেলাসে তাপমাত্রা না থাকলে তড়িৎ পরিবহন করে না, কিন্তু তাপমাত্রা বাড়লে তড়িৎ পরিবহন করে। তাই বলা যায় অর্ধপরিবাহী পদার্থ পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি একটি অবস্থা। অর্ধপরিবাহীর একটি চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে নির্দিষ্ট কোনো অপদ্রব্য খুব সামান্য পরিমাণে মেশালে তার রোধ অনেক গুণ কমে যায়, এর ফলে পরিবাহিতা অনেক গুণ বেড়ে যায়। যেমন জার্মেনিয়াম পরমাণুতে অপদ্রব্য হিসেবে ফসফরাস যোগ করে এর তড়িৎ পরিবাহিতা বাড়ানো যায়। আবার পরিবাহী পদার্থে যেখানে তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কমে যায়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে সেখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহিতা বৃদ্ধি পায়। অর্ধপরিবাহী ছাড়া আমাদের বর্তমান জীবন কল্পনা করা সম্ভব না। আধুনিক জীবনে এর অনেক ব্যবহার রয়েছে। এই ভিডিওটি তুমি যে স্মার্টফোন বা ল্যাপটপে দেখছো, সেই স্মার্টফোন বা ল্যাপটপ থেকে শুরু করে তোমার প্রতিদিনের ব্যবহার করা সকল স্মার্ট ডিভাইস অর্ধপরিবাহী ছাড়া তৈরি করা সম্ভব না। তুমি এটা জেনে অবাক হবে যে একটি অর্ধপরিবাহী তৈরি মাইক্রোপ্রসেসরের সাইজ সর্বনিম্ন 5 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। অর্ধপরিবাহী দিয়ে তৈরি এই মাইক্রোপ্রসেসর এতই ছোট যে তুমি তোমার 2 আঙ্গুলের মাঝে এটিকে ধরতে পারবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, কেন সকল ক্ষেত্রে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়? কারণ অর্ধপরিবাহীর মাধ্যমে তৈরি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। যেমন এয়ার কন্ডিশনারে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় তা এই অর্ধপরিবাহীর জন্যই সম্ভব হয়েছে। রাইস কুকারেও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এই অর্ধপরিবাহীর মাধ্যমে। এছাড়া হাসপাতালের এক্স-রে মেশিনেও এই অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। তাহলে আজকের পর্বে আমরা তড়িৎ পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহী পদার্থ সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা ওহমের সূত্র এবং বাস্তব জীবনে তার ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে। গত পর্বে আমরা পরিবাহিতা, সুপরিবাহিতা, কুপরিবাহিতা, অপরিবাহিতা নিয়ে জেনেছিলাম এবং সাথে অর্ধপরিবাহিতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা ওহমের সূত্র, বাস্তব জীবনে ওহমের সূত্রের ব্যবহার এবং একই সাথে এই সূত্র দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করা শিখব। শুরুতেই ওহমের সূত্র বোঝার জন্য এই উদাহরণটি দেখে নেই। এখানে একই পরিমাণের পানি আছে, এরকম দুইটি পাত্র একটি পাইপ দিয়ে একটির সাথে আরেকটি লাগানো আছে। এখন যদি একটি পাত্র অন্যটি থেকে একটু উঁচুতে ওঠানো হয়, তাহলে দেখতে পাবে উপরের এই পাত্র থেকে নিচের পাত্রে পানির প্রবাহ হচ্ছে, কারণ উচ্চতার পার্থক্য পানিকে পাত্রের উপর থেকে নিচে পড়তে সাহায্য করে। এবার যদি আমরা উচ্চতার পার্থক্যটা বাড়িয়ে দিই, তাহলে দেখবে পানির প্রবাহ আগের থেকে তাড়াতাড়ি হবে। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি পানির প্রবাহ উচ্চতার পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ উচ্চতা বাড়লে প্রবাহও বাড়বে। এই উদাহরণটিকে ওহমের সূত্রের সাথে তুলনা করা যায়, কারণ এই সূত্রে বলা হয়েছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আর এখানে দেখতেই পাচ্ছ পানির প্রবাহের সাথে বিদ্যুৎ প্রবাহের আর উচ্চতার পার্থক্যের সাথে বিভব পার্থক্যের মিল রয়েছে। তাহলে আমরা বলতে পারি বিদ্যুৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। সমানুপাতিক বলতে বোঝায় যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 2 গুণ করা হয়, তবে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ 2 গুণ বেশি স্পিডে যাবে। আবার যদি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1/3 করা হয়, তবে পরিবাহীর মধ্য দিয়ে তড়িতের স্পিডও 1/3 হবে। এই ব্যাপারটা আবিষ্কার করেন জার্মান পদার্থবিদ জর্জ সাইমন ওহম 1827 সালে। এবার চলো ওহমের সূত্রটা একটু ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি। স্ক্রিনে তুমি একটি বর্তনী দেখতে পাচ্ছ। বর্তনীর এটা হলো ব্যাটারি, যার মান হলো 10 ভোল্ট। এই 10 ভোল্ট বিভব পার্থক্য পরিমাপের জন্য আমরা এখানে একটি ভোল্ট মিটার ব্যবহার করছি। ভোল্ট মিটারের দুটি তার ব্যাটারির দুই পাশে লাগালে ভোল্ট মিটারে 10 ভোল্ট মান দেখা যায়। এবার আমরা যদি সুইচের কানেকশনটা দেই, তাহলে দেখতে পাবে তারের মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, আর অ্যামিটারে 5 অ্যাম্পিয়ারের তড়িৎ পাওয়া যায়। এখন আমি যদি 10 ভোল্টকে বাড়িয়ে 20 করে দেই, তাহলে দেখতে পাচ্ছ যে বিদ্যুৎও দ্বিগুণ বেড়ে 10 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। আবার ভোল্টেজ কমিয়ে 5 ভোল্ট করে দিলে, অর্থাৎ আগের অর্ধেক, তাহলে দেখতে পারবে 5 অ্যাম্পিয়ারের তড়িৎ কমে 2.5 অ্যাম্পিয়ার হয়ে গেছে। এবার আরেকটা কাজ করি, আমরা ব্যাটারিটার ধনাত্মক ও ঋণাত্মক দিক উল্টে দিয়ে দেখি, সাথে সাথে বিদ্যুৎ প্রবাহের দিকও উল্টে গেছে। তাহলে এখান থেকে আমরা দুটি সিদ্ধান্ত নিতে পারলাম।
বিভব বেশি হলে বিদ্যুৎ চলাচল বেশি হবে, আর বিভব নেগেটিভ হলে বিদ্যুৎ চলাচলও দিক পরিবর্তন করবে। এবার কিছুক্ষণ আগে পাওয়া ডাটাগুলো এভাবে ছকে লিখি। এখন এক্স অক্ষ বরাবর বিভব পার্থক্য ও ওয়াই অক্ষ বরাবর বিদ্যুৎ প্রবাহের মান বসালে এরকম একটি সরলরেখা পাবো। এবার আমরা যদি অন্য কোনো উপাদানের একটি তার নিয়ে আগের পরীক্ষাটি করি, তাহলে দেখতে পাবে আগের মতোই একটি সরল রেখা আসবে, কিন্তু ঠিক আগেরটার মতো না। অর্থাৎ এটি দেখে একটি সিদ্ধান্তে আসা যায় যে তারের 2 পয়েন্টের বিভব পার্থক্য একই থাকলেও তারের উপাদানের জন্য বিদ্যুৎ প্রবাহ আলাদা হয়। এর কারণ হলো বিভিন্ন তারের বিদ্যুৎ পরিবাহিতা বিভিন্ন হয়, যেটা তোমরা আগের এপিসোডে দেখে এসেছো। এখন পরিবাহিতা যেহেতু বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে, তাই তার একটি উল্টো রাশি থাকবে যেটা বিদ্যুৎ পরিবহনে বাধা দিবে। একে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ বিদ্যুৎ পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধা পায় তাকে ওই পরিবাহীর রোধ বলে। রোধের এসআই একক ওম, একে গ্রিক চিহ্ন ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। এবার চলো জেনে নেই রোধ কেন তৈরি হয়। তুমি অলরেডি শিখে এসেছো যে ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। এখন এই মডেলটি দেখো, যেখানে মার্বেলগুলো দিয়ে ইলেকট্রনকে বোঝাচ্ছে। মার্বেলগুলোকে স্বাধীনভাবে চলতে দিলে সবগুলো মার্বেল নিচে পড়তে 6 সেকেন্ডের কিছু বেশি সময় নেয়, কিন্তু চলার পথের মাঝখানে বাধা তৈরি করলে ওই একই পরিমাণ মার্বেল নিচে পড়তে প্রায় 12 সেকেন্ড সময় লেগে যায়। তারের ভিতরে থাকা অণু পরমাণুগুলো এই বাধা দেওয়ার কাজটি করে, তাই পরিবাহী তারের ভিতরে রোধ তৈরি হয়। এবার চলো ওমের সূত্রের গাণিতিক রূপটি দেখে নেই। ওমের সূত্র থেকে আমরা পেয়েছি I is proportional to V। এখন সমানুপাতিক সাইনটি সরিয়ে ইকুয়াল সাইন বানানোর জন্য তোমাকে একটি ধ্রুবক আনতে হবে, আর এই ধ্রুবকটিই হলো তারের পরিবাহিতা, যাকে G দিয়ে লেখা হয়। আবার রোধ পরিবাহিতার উল্টো রাশি হওয়ায় G = 1/R হবে। এখন এই R এর সমান বসিয়ে দিলে ওমের সূত্রটি দেখতে হবে এমন। সাধারণ কথায় ওমের সূত্র আমাদেরকে একটি বর্তনীতে বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ এবং রোধের মধ্যে সম্পর্ক দেখায়। চলো আমরা ওমের সূত্র থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করে আসি। ধরো একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্টের মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর হেডলাইট দুইটি 12 ভোল্টের একটি ব্যাটারির সাথে লাগানো আছে, অর্থাৎ হেডলাইটের তারের 2 প্রান্তের বিভব পার্থক্য 12 ভোল্ট। এখন তোমাকে বের করতে হবে তারের রোধ কত। ওমের সূত্র থেকে আমরা জানি I is equal to V/R। এখান থেকে আমরা লিখতে পারি R is equal to V/I। প্রশ্নে বলা ছিল তড়িৎ প্রবাহ I equals to 4 অ্যাম্পিয়ার এবং তার বিভব পার্থক্য V equals to 12 ভোল্ট। অর্থাৎ R is equal to 12 ভোল্ট by 4 অ্যাম্পিয়ার বা R is equal to 3 ওম। তাহলে তারের রোধ হবে 3 ওম। তাহলে আজকের লেসনে আমরা ওমের সূত্র সম্পর্কে বিস্তারিত জানলাম ও রোধ সম্পর্কে ধারণা পেলাম। নেক্সট লেসনে আমরা রোধের নির্ভরশীলতা, আপেক্ষিক রোধ, পরিবাহকত্ব নিয়ে মজার সব আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ওমের সূত্র নিয়ে। ওই সূত্র থেকে রোধ সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আজকের পর্বে আমরা রোধ সম্পর্কে বিস্তারিত জানব। বিদ্যুৎ পরিবাহী পদার্থের যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ বাধা পায় তাকে ওই পরিবাহীর রোধ বলে। আর পরিবাহীর মধ্যে থাকা অণু পরমাণু এই রোধ সৃষ্টির জন্য দায়ী। কিন্তু এক এক পরিবাহীর অণুর গঠন এক এক রকম হওয়ায় রোধের পরিমাণও ভিন্ন হয়। একটি নির্দিষ্ট পদার্থের রোধ থেকে অন্য পদার্থের রোধ আলাদা হয়, তাই বলা হয় পরিবাহীর রোধ এর উপাদানের উপর নির্ভর করে। এছাড়াও একই উপাদানের তৈরি একাধিক পরিবাহীর রোধ সাধারণত এই বিষয়গুলোর উপর নির্ভর করে। চলো এই বিষয়গুলোর উপর রোধ কিভাবে নির্ভর করে সে সম্পর্কে জেনে নিই। রোধের প্রধান কারণ হলো ইলেকট্রনের সাথে অণু সংঘর্ষ। দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে পদার্থের মধ্যে থাকা অণু পরমাণুর সাথে ইলেকট্রনও দ্বিগুণ পরিমাণ ধাক্কা খাবে, ফলে রোধও দ্বিগুণ হবে। অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে আর দৈর্ঘ্য কমলে রোধও কমে। একে ম্যাথমেটিক্যালি বলা যায় R is proportional to L। প্রস্থচ্ছেদ হলো কোনো ঘনবস্তুর প্রস্থ বরাবর কেটে ফেলা। একটি লম্বা তার কল্পনা করি এবং তারটি কতটুকু মোটা তা বের করার জন্য তারের ব্যাসার্ধ বের করি। যে তল থেকে ব্যাসার্ধ বের করি ওই তল বরাবর কেটে ফেলার ঘটনাই প্রস্থচ্ছেদ।
সহজ ভাষায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে প্রস্থ বরাবর ক্ষেত্রফল বোঝায়। ধরো দুটি তারের একই দৈর্ঘ্য কিন্তু ভিন্ন প্রস্থচ্ছেদ দেয়া আছে, তাহলে চিন্তা করে দেখো এখানে কোন তারের ইলেকট্রনের সাথে অণুর সংঘর্ষ কেমন হতে পারে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে ইলেকট্রন বেশি জায়গা পাবে চলাচলের জন্য, ফলে ধাক্কা বা সংঘর্ষ কম হবে, তাই রোধও কম হবে। তাই যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হয় রোধ অর্ধেক হয়ে যায়। অর্থাৎ প্রস্থচ্ছেদ বাড়ালে রোধ কমে, প্রস্থচ্ছেদ কমালে রোধ বাড়ে। তাই ম্যাথমেটিক্যালি একে বলা যায় R সমানুপাতিক 1/a। এখন আগের পাওয়া দুটি সমীকরণ একসাথে লিখলে পাই R সমানুপাতিক L/a। এবার সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান করতে হলে একটি সমানুপাতিক ধ্রুবক আসবে। এখানে রো কে সমানুপাতিক ধ্রুবক হিসেবে লিখলে সমীকরণটি হয় R = ρL/a। রো কে পরিবাহকের উপাদানের আপেক্ষিক রোধও বলা হয়। আগের সমীকরণ থেকে রো এর মান পাবো RA/L। সুতরাং কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো পরিবাহকের রোধের মান আপেক্ষিক রোধের মানের সমান। রো এর মান পদার্থের উপাদানের উপর নির্ভর করে, কিন্তু এর আকার বা আকৃতির উপর নির্ভর করে না। আপেক্ষিক রোধের সমীকরণে রোধ, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যের একক বসালে আপেক্ষিক রোধের একক পাবো ওম মিটার। এবার স্ক্রিন পজ করে বিভিন্ন পদার্থের আপেক্ষিক রোধগুলো দেখে নাও। গাণিতিক সমস্যা ও অবজেক্টিভ অংশের জন্য এই মানগুলো তোমার জানা জরুরি। চারটি খেয়াল করলে দেখবে রূপা এবং তামার আপেক্ষিক রোধ সব থেকে কম, অর্থাৎ এর মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ পাস করতে পারে। তাই পরিবাহী তারের ক্ষেত্রে এদের সব থেকে বেশি ব্যবহার করা হয়। চলো এবার পদার্থের পরিবাহকত্ব সম্পর্কে জেনে আসি। কোনো পদার্থ কতটুকু বিদ্যুৎ পরিবহন করতে পারবে সেটা বোঝাতে পরিবাহকত্ব রাশিটি ব্যবহার করা হয়। পদার্থ যত বেশি বিদ্যুৎ পরিবাহী তার বিদ্যুৎ পরিবাহকত্ব তত বেশি, যা আপেক্ষিক রোধের ঠিক বিপরীত। এবার জানবো রোধের উপর তাপমাত্রার প্রভাব নিয়ে। আমরা জানি কোনো পদার্থের রোধ হচ্ছে ইলেকট্রন প্রবাহের বাধা। কোনো পদার্থের ভেতরের অণু পরমাণুগুলো যত বেশি কাঁপাকাঁপি করে একটা ইলেকট্রন তার ভেতর দিয়ে যেতে তত বেশি বাধাগ্রস্ত হয়, কিংবা তার রোধ তত বেশি হয়। তাপমাত্রা বাড়িয়ে দিলে যেহেতু অণু পরমাণুগুলো বেশি কাঁপাকাঁপি করে, তাই সবসময় তাপমাত্রা বাড়ালে পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ বেড়ে যায়। সেজন্য যখন কোনো পদার্থের রোধ বা আপেক্ষিক রোধ প্রকাশ করতে হয় তখন তার জন্য তাপমাত্রাটা নির্দিষ্ট করে বলে দিতে হয়। পরিবাহীতে তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায়, কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায়। তার কারণ পরিবাহী পদার্থে বিদ্যুৎ প্রবাহের জন্য অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে, সেমিকন্ডাক্টরে তা নেই। কিন্তু সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়ালে কিছু ইলেকট্রন মুক্ত হয়ে যায়, যা বিদ্যুৎ প্রবাহে সাহায্য করে। তাই সেমিকন্ডাক্টরে তাপমাত্রা বাড়ালে প্রবাহ বেড়ে যায়, অর্থাৎ রোধ কমে যায়। এবার জানবো স্থির ও পরিবর্তী রোধ নিয়ে। বিভিন্ন বর্তনী বা সার্কিট ব্যবহার করার জন্য নির্দিষ্ট মানের রোধ বা রেজিস্টার ব্যবহার করা হয়। এগুলো নানা আকারের এবং নানা ধরনের হতে পারে। ল্যাবরেটরিতে ব্যবহার করার জন্য যে রোধ ব্যবহার করা হয় সাধারণত তার উপরে বিভিন্ন রঙের ব্যান্ডের মাধ্যমে তার মান প্রকাশ করা হয়। একটি রোধের মান ছাড়াও সেটি কত বৈদ্যুতিক ক্ষমতা সহ্য করতে পারবে সেটিও নির্দিষ্ট করে দেওয়া থাকে। মাঝে মাঝে কোনো ইলেকট্রিক সার্কিটে একটি রোধের প্রয়োজন হয়, যেটির মান প্রয়োজন মতো পরিবর্তন করা যেতে পারে। যে ধরনের রোধের মান একটি নির্দিষ্ট সীমার ভেতরে পরিবর্তন করা যায় সেটিকে পরিবর্তী রোধ বা রিওস্টেট বলে। স্থির রোধের দুটি প্রান্ত থাকে। পরিবর্তী রোধে দুই প্রান্ত ছাড়াও মাঝখানে আরেকটি প্রান্ত থাকে, যেখানে পরিবর্তন করা রোধের মানটুকু পাওয়া যায়। এবার চলো একটি গাণিতিক সমস্যা দেখে আসি। মনে করো রূপা, তামা, টাংস্টেন, নাইক্রোম তারের রোধকত্ব দেওয়া আছে। এই তারগুলো ব্যবহার করে 1 ওহম রোধ তৈরি করতে হবে। আমরা জানি রোধ R = ρL/a। এখন a সমান যদি 1 মিটার স্কয়ার ধরে নেই, তবে 4টি উপাদানের জন্য L এর মান পাবো এমন। দেখতেই পাচ্ছ মাত্র 1 ওহম রোধ তৈরি করার জন্য অনেক বেশি দৈর্ঘ্যের পরিবাহী নিতে হচ্ছে। তাই বাস্তবে মোটা তার ব্যবহার না করে অনেক সরু তার ব্যবহার করা হয়। তাহলে আজকের পর্বে রোধ সম্পর্কে বিস্তারিত জানলাম। পরবর্তী লেসনে শ্রেণী ও সমান্তরাল বর্তনী সম্পর্কে জানবো। ওমের সূত্র থেকে রোধ ও রোধ রিলেটেড টপিক সম্পর্কে ধারণা পেয়েছিলাম। আজকের এই পর্বে আমরা শ্রেণী ও সমান্তরাল বর্তনী চেনার উপায় ও এদের তুল্য রোধ বের করার কৌশল সম্পর্কে জানব। শুরুতেই বর্তনী সম্পর্কে জেনে আসি। বর্তনী বলতে অনেকগুলো বৈদ্যুতিক উপাদানের সাহায্যে তৈরি এমন একটি বদ্ধ লুপ বোঝায় যাতে বিদ্যুৎ এক স্থান থেকে যাত্রা শুরু করে আবার সেই স্থানে ফিরে আসার সুযোগ পায়। এখানে বৈদ্যুতিক উপাদান বলতে এরকম অনেক কিছু বোঝানো হয়। খাতায় আঁকার ক্ষেত্রে এভাবে না এঁকে এদেরকে নির্দিষ্ট কিছু প্রতীক বা সিম্বল ব্যবহার করে আঁকতে হয়।
যেমন কোনো বর্তনী বা সার্কিটের সুইচ বোঝানোর জন্য সাধারণত এরকম একটি প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীকটি এভাবে টাচ করানো থাকলে বুঝবে সুইচ বন্ধ, আর এক্ষেত্রে সুইচ বন্ধ মানে বর্তনীর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। খেয়াল রাখবে, রিয়েল লাইফের সুইচ বন্ধ আর বর্তনীর সুইচ বন্ধ এক কথা না। তোমার মতো অনেকেই ব্যাটারি আর কোষের মধ্যে পার্থক্য ধরতে পারে না। বাস্তবে তুমি এটাকে ব্যাটারি বললেও আসলে ফিজিক্সের ভাষায় এটা একটি কোষ, আর এরকম অনেকগুলো কোষ একসাথে হয়ে একটি ব্যাটারি তৈরি করে। যেমন গাড়ির ব্যাটারি, এই ব্যাটারি প্রকাশ করা হয় এরকম সিম্বল দিয়ে। সাধারণ রোধ প্রকাশ করা হয় এভাবে, কিন্তু পরিবর্তনশীল রোধ প্রকাশ করতে এই প্রতীকটি ব্যবহার করা হয়। তোমাদের বাসায় এরকম ফিউজ দেখেছো নিশ্চয়ই। বর্তনীতে ফিউজকে আমরা এই ধরনের চিহ্ন দিয়ে প্রকাশ করি। এছাড়াও অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটারকে এই চিহ্নগুলি দিয়ে দেখানো হয়। পজ দিয়ে এই পর্যন্ত যতগুলো দেখলে সব এঁকে নাও। এবার আমরা শ্রেণী ও সমান্তরাল বর্তনী নিয়ে জানব। এমন যদি হয় বৈদ্যুতিক উপাদানের প্রথম উপাদানটির শেষ প্রান্তের সাথে দ্বিতীয় উপাদানের শুরুর প্রান্ত এবং দ্বিতীয় উপাদানের শেষ প্রান্তের সাথে তৃতীয় উপাদানের শুরুর প্রান্ত যুক্ত অবস্থায় থাকে, তবে এই ধরনের বর্তনীকে আমরা শ্রেণী বর্তনী বলে থাকি। বিয়েবাড়ির আলোকসজ্জায় ব্যবহার করা বাতিগুলো শ্রেণীবদ্ধভাবেই লাগানো থাকে। আবার টর্চ লাইটের ভিতরে থাকা কোষগুলো এভাবে একটির পর একটি শ্রেণী সমবায়ে সাজানো থাকে। যদি এমনটা হয় একাধিক বৈদ্যুতিক উপাদানগুলি একটি সাধারণ বিন্দুতে এবং বিপরীত প্রান্তগুলো অন্য আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত অবস্থায় থাকে, তবে তাকে আমরা সমান্তরাল বর্তনী বলি। বাসা বাড়িতে ব্যবহার করা সকল ফ্যান, লাইট, এসি সমান্তরালে যুক্ত করা থাকে। চলো এবার দেখে আসি শ্রেণী ও সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ কিরূপ হয়। শ্রেণী বর্তনীর ক্ষেত্রে দেখা যায় কোষের ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ বের হয়ে মানের কোনো পরিবর্তন না করে আবার ঋণাত্মক প্রান্তে ফিরে আসে। এক্ষেত্রে বিদ্যুতের মানের কোনো পরিবর্তন হয় না বলে সবগুলো লাইটের মধ্যে দিয়ে একই পরিমাণ আলো দেখা যায়। অপরদিকে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কোষের দিকে এই প্রান্তে আলো আসলে তা যাওয়ার জন্য দুটি রাস্তা পায়, ফলে বিদ্যুৎ দুই ভাগ হয়ে দুটি রাস্তা ধরে চলে যায়। এজন্য দুটি লাইট ভিন্ন পরিমাণ আলো দেয়। তুমি তো জানোই, এক কুলম্ব আধানকে কোনো বর্তনীর এক বিন্দু থেকে ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে তাকে বিভব পার্থক্য বলে। অর্থাৎ বিভব পার্থক্য দুটি বিন্দুর উপর নির্ভর করে। তাহলে শ্রেণী বর্তনীর ক্ষেত্রে প্রতিটি রোধের জন্য এরকম আলাদা আলাদা বিন্দু পাওয়া যায়। অর্থাৎ এবি, বিসি ও সিডি অংশে ভিন্ন ভিন্ন বিভব পার্থক্য পাওয়া যাবে। কিন্তু সমান্তরাল বর্তনীর জন্য সবগুলো রোধের জন্যই কমন পয়েন্ট এ ও বি পাওয়া যাবে। তাই প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ বিভব পার্থক্য পাওয়া যাবে। চলো এবার জানি তুল্য রোধ সম্পর্কে। কোনো বর্তনীতে থাকা একাধিক রোধ পরিবর্তে যদি একটি রোধ কল্পনা করা হয় যেন বর্তনীর মোট তড়িৎচালক শক্তি ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন না হয়, তাহলে ওই নতুন রোধকে পুরাতন রোধগুলোর তুল্য রোধ বলে। শ্রেণী সমবায়ের তুল্য রোধকে আরএস এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধকে আমরা আরপি দিয়ে প্রকাশ করব। এবার শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধ বের করা শিখি। এই জন্য আমরা তিনটি রোধ আছে এরকম একটি বর্তনী কল্পনা করি। যেহেতু এক্ষেত্রে প্রত্যেকটি রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ বিদ্যুৎ যাবে, তাই ধরে নেই এই বিদ্যুতের মান আই, আর প্রত্যেকটি রোধের বিভব পার্থক্য আলাদা বলে এদের মান ধরি V1, V2 এবং V3। এখন ওমের সূত্রের সাহায্যে বলা যায় প্রথম রোধের বিভব পার্থক্য V1 হবে I ইন্টু R1। এভাবে দ্বিতীয় ও তৃতীয় রোধের বিভব পার্থক্য বের করি। এখন সবগুলো রোধের পরিবর্তে একটি রোধ RS বসাই যেন বর্তনীর মোট তড়িৎ প্রবাহ ও তড়িৎ চালক শক্তির কোনো পরিবর্তন না হয়। তাহলে বর্তনীর মোট বিভব অর্থাৎ তড়িৎ চালক শক্তির মান হবে I ইন্টু RS। কিন্তু সবগুলো বিভব যোগ করলে মোট বিভব পাওয়া যাবে। সবার মান বসিয়ে এমন পাবো, ডান পক্ষ থেকে I কমন নিয়ে দুই পাশ থেকে I কাটাকাটি করে পাই RS ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। এখন যদি তিনটি রোধ না নিয়ে n সংখ্যক রোধ শ্রেণী সমবায়ে থাকতো, তাহলে তুল্য রোধ RS হতো এমন। অর্থাৎ শ্রেণী সমবায়ের রোধগুলোর মান যোগ করলেই তুল্য রোধ পাওয়া যাবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হওয়ায় এরকম লেখা যাবে। এখন তুল্য রোধ আরপি হলে ওমের সূত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহের মান বের করা যাবে। মানগুলো বসিয়ে দুই পাশ থেকে V কমন নিয়ে কাটাকাটি করলে আমরা এরকম একটি রাশি পাবো। এখন যদি n সংখ্যক রোধ সমান্তরাল সমবায়ে থাকে, তাহলে তুল্য রোধ 1/RP হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/Rn। আজ তাহলে আমরা শ্রেণী ও সমান্তরাল সমবায় চেনার উপায় দেখলাম, পাশাপাশি রাশিমালা প্রতিপাদন করলাম। পরবর্তী লেসনে আমরা বিভিন্ন যন্ত্রাংশের সাইন এবং মিশ্র বর্তনীর তুল্য রোধ বের করা শিখব। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে তুমি বিভিন্ন বর্তনীর তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য বের করা শিখেছো। আজকের লেসনে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতির ক্ষমতা ও মাসিক বিল বের করা শিখবে। তুমি হয়তো বাল্বের প্যাকেটে এরকম 40 ওয়াট বা 60 ওয়াট লেখা দেখেছো। আবার ফ্যানের প্যাকেটে লেখা থাকে 65 ওয়াট বা 70 ওয়াট।
কিংবা মোটরের প্যাকেটে 1 এইচপি বা 2 এইচপি লেখা দেখেছো। তুমি কি জানো এসব নাম্বার দিয়ে এই যন্ত্রগুলোর ক্ষমতা বোঝায়? প্রতি সেকেন্ডে তুমি যে পরিমাণ কাজ করো সেটা যেমন তোমার ক্ষমতা, তেমনি কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে তড়িৎ শক্তি ব্যয় করে যে পরিমাণ কাজ করে তা ওই যন্ত্রের ক্ষমতা। একে টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টি সেকেন্ডে একটি যন্ত্র ডাব্লিউ পরিমাণ কাজ করলে 1 সেকেন্ডে করবে ডাব্লিউ বাই টি পরিমাণ কাজ। শর্ত মতে এটি হবে ক্ষমতা পি এর মান। এখন কাজের একক জুল ও সময়ের একক সেকেন্ড বসিয়ে পি এর একক পাই জুল পার সেকেন্ড। কিন্তু স্টিম ইঞ্জিনের ইনভেন্টর জেমস ওয়াটের নাম অনুসারে এর একক ওয়াট দিয়ে প্রকাশ করা হয়। কোন যন্ত্র 1 সেকেন্ডে 1 জুল কাজ করলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলা হয়। এবার ক্ষমতা বের করার আরো কিছু সূত্র দেখি চলো। কোন তড়িৎ যন্ত্র যখন তড়িৎ শক্তি ব্যবহার করে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, তাহলে কিউ কুলম্ব ধনাত্মক আধানের ক্ষেত্রে ভি ভোল্ট বিভব পার্থক্যের জন্য কাজের পরিমাণ হবে কিউভি জুল। অর্থাৎ W কিউভি হবে। এখন W এর মান P তে বসিয়ে ক্ষমতা P QV বাই T পাই। কিন্তু তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে তুমি জানো I Q বাই T। তাহলে P VI হয়। আবার ওহমের সূত্র থেকে আমরা পাই I V বাই R। এখন I এর মান বসালে P এর মান আসবে V স্কয়ার্ড বাই R। আবার একই সূত্রে V IR বসালে P I স্কয়ার্ড R পাওয়া যায়। তাহলে ক্ষমতার সবগুলো সূত্রকে একসাথে সাজিয়ে লিখলে এরকম পাবো। চলো আমরা এই সূত্রগুলোর সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে আসি। মনে করো একটি বাল্বের গায়ে 220 ভোল্ট ও 60 ওয়াট লেখা আছে। এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তা বের করতে হবে। এখানে বাল্বের ক্ষমতা ও বিভব পার্থক্যের মান দেয়া আছে, I এর মান বের করতে হবে। এই সূত্রটি খেয়াল করলে দেখবে PV এবং I এর মধ্যে পার্থক্য দেখানোর জন্য সূত্রের এই অংশটি নিয়ে কাজ করলেই হবে। এবার P ও V এর মান বসিয়ে ক্যালকুলেট করে প্রবাহের মান পাই 0.2727 অ্যাম্পিয়ার। এবার পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। মনে করো তোমার বাসায় 100 ওয়াটের একটি বাল্ব 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত আছে। এর ফিলামেন্টের রোধ কত তা বের করতে হবে। এখানে বাল্বের ক্ষমতা ও বিভব পার্থক্যের মান দেয়া আছে, রোধের মান বের করতে হবে। অর্থাৎ এই সূত্রটি থেকে P, V এবং R এর মধ্যে সম্পর্ক দেখানোর জন্য সূত্রের এই অংশটি নিয়ে কাজ করলেই হবে। এখন V, P মান বসিয়ে রোধের মান আসবে 484 ওহম। তড়িৎ যন্ত্রের ক্ষমতা সম্পর্কিত জানলে এবার আমরা তড়িৎ ক্ষমতার সাহায্যে মাসিক বিল বের করা শিখব। আমরা বাসায় যে সকল বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করি তার জন্য মাসিক হিসেবে বিদ্যুৎ বিল দিতে হয়। এই বিল কত হবে তা তুমি নিজেই বের করতে পারো। এর জন্য তোমাকে জানতে হবে যন্ত্রগুলো কি পরিমাণ বিদ্যুৎ শক্তি ব্যবহার করছে। যন্ত্রের ক্ষমতা এবং সময়কে গুণ করলে কোনো যন্ত্রের কাজের পরিমাণ পাওয়া যাবে, যার একক ওয়াট সেকেন্ড। কিন্তু মাসিক বিল হিসেব করার সময় সেটা কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়, যাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বা ইউনিট বলা হয়। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে BOT। তাই ব্যয়িত শক্তিকে ইউনিট এককে প্রকাশ করার জন্য 1000 দিয়ে ভাগ করা হয়। মনে রাখতে হবে 1 কিলোওয়াট ইকুয়ালস টু 10 কিউব ওয়াট এবং 1 মেগাওয়াট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট। একই ক্ষমতার যদি n সংখ্যক যন্ত্র থাকে তাহলে ব্যয়িত শক্তির সূত্রটি হবে এরকম। এভাবে প্রতিটি যন্ত্রের ব্যয়িত শক্তি বের করে তাকে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দিয়ে গুণ করলেই মোট খরচ বের হয়ে যাবে। চলো তাহলে এই রিলেটেড একটি ম্যাথ প্রবলেম দেখে আসি। মনে করো তোমার বাসায় 220 ভোল্টেজের সংযোগ আছে। 40 ওহম রোধের তার দিয়ে যুক্ত একটি মোটর প্রতিদিন 6 ঘন্টা চালাও। 1 ইউনিট বিদ্যুতের মূল্য 7 টাকা হলে সেপ্টেম্বর মাসের মাসিক বিল বের করতে হবে। এখানে বিভব পার্থক্য ও রোধের মান দেয়া আছে, আর সেপ্টেম্বর মাস 30 দিনে হওয়ায় প্রতিদিন 6 ঘন্টা করে মোটর চালালে সময় হবে 180 ঘন্টা। যেহেতু মোটর একটি, তাই n এর মান হবে 1। বিদ্যুৎ বিল বের করতে হলে প্রথমে সেপ্টেম্বর মাসে মোটরের ব্যয়িত শক্তি বের করতে হবে। ব্যয়িত শক্তি বের করার সূত্রটি হলো এরকম, কিন্তু এখানে P এর মান অজানা। এখন P বের করার সূত্রে
ভি এবং আর এর মান বসিয়ে পি এর মান বের করতে হবে। এবার পি, এন এবং টি এর মান ব্যয়িত শক্তি সমীকরণে বসিয়ে পাই 217.8 ইউনিট। এখন যেহেতু প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 7 টাকা, সুতরাং 7 দিয়ে গুণ দিলেই সেপ্টেম্বর মাসের মোট বিল পাওয়া যাবে। তাহলে আজ আমরা বর্তনীর ক্ষমতা এবং বিদ্যুৎ বিল হিসাব করা শিখলাম। আগামী পর্বে প্রতিদিনের জীবনে বিদ্যুতের ব্যবহার নিয়ে আলোচনা করব। ব্যবহার করো তার ক্ষমতা ও মাসিক বিল কিভাবে বের করতে হয় তা শিখেছো। আজকের পর্বে আমরা ইলেকট্রিক সাপ্লাই ও ইলেকট্রিক ডিভাইসের সেফটি কিভাবে মেনটেন করতে হয় তা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা বিদ্যুৎ পরিবহন সম্পর্কে জানবো। তুমি আশেপাশে যেখানেই যাও না কেন বিদ্যুতের পিলার ঠিকই দেখতে পাও, আর এই পিলার থেকে তারের মাধ্যমে তোমার বাসায় বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। একটি পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিসিটি তৈরি হয়ে আমাদের বাসায় লাইটে পৌঁছানোর জন্য কিছু স্টেপ ফলো করে। প্রথমে পাওয়ার প্ল্যান্ট গুলোতে অনেক বেশি ক্ষমতার ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, আর এই ইলেকট্রিসিটিকে একটি স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে হাই ভোল্টেজের কারেন্টে কনভার্ট করা হয়। কারণ আমরা যদি ক্ষমতা পি কে ভোল্টেজ ভি দিয়ে ভাগ করি তাহলে কারেন্ট পাবো, রাইট? সেক্ষেত্রে খেয়াল করো, ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত কম হবে। কারেন্ট কমানোর পিছনে রিজন হলো তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে প্রতি সেকেন্ডে আই স্কোয়ার আর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে কারেন্ট যত বেশি হবে তাপের পরিমাণও তত বেশি হবে। এতে করে অনেক বিদ্যুৎ শক্তি তাপে কনভার্ট হয়ে ওয়েস্ট হবে এবং তারগুলো গলে নষ্ট হয়ে যেতে পারে। তাই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে প্রথমে ভোল্টেজ বাড়ানো হয়। এই কারেন্ট তারের মাধ্যমে আমাদের বাসার পাশের সাবস্টেশন গুলোতে আসে। এখন এই হাই ভোল্টেজের কারেন্টকে স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে লো ভোল্টেজের কারেন্টে কনভার্ট করে ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমাদের বাসা বাড়িতে পাঠানো হয়। কারণ এত হাই ভোল্টেজ আমাদের বাসার বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের জন্য ক্ষতিকর। অর্থাৎ প্রথমে উৎপাদিত বিদ্যুৎ শক্তিকে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিভিন্ন স্থানে স্থাপিত সাবস্টেশনে স্থানান্তর করা হয়। পরে বিভিন্ন সাবস্টেশন থেকে পুনরায় গ্রাহক পর্যায়ে বিতরণ করা হয়। এই পুরো প্রক্রিয়াকে বিদ্যুৎ পরিবহন ব্যবস্থা বলে। এবার আমরা তড়িতের সিস্টেম লস সম্পর্কে জানবো। সাধারণত পাওয়ার প্ল্যান্ট গুলোর বেশিরভাগ আমাদের বাসা থেকে অনেক দূরে অবস্থিত, তাই ইলেকট্রিসিটিকে আমাদের বাসা পর্যন্ত আনতে অনেক বড় বড় তারের প্রয়োজন হয়। এই তারগুলোর নিজস্ব রোধ আছে, সুতরাং ইলেকট্রিসিটি তারের মধ্য দিয়ে পরিবহনের সময় কিছু পরিমাণ বিদ্যুৎ শক্তির অপচয় হয়। এই শক্তির অপচয় তাপ হিসেবে হয়। অলরেডি জেনেছো, তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে প্রতি সেকেন্ডে আই স্কয়ার আর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। তাপ শক্তি হিসেবে তড়িৎ শক্তির এই অপচয় হওয়াকে সিস্টেম লস বলে। লোডশেডিং শব্দটির সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু লোডশেডিং কেন হয় বলতে পারবে? তুমি যেই এলাকায় থাকো সেই এলাকা ও আশেপাশের কয়েকটি এলাকা মিলে একটি পাওয়ার সাবস্টেশন আছে। এই সাবস্টেশনটি ওই এলাকাগুলোর বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে। বিদ্যুতের চাহিদা যখন উৎপাদন থেকে বেশি হয় তখন সাবস্টেশন থেকে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ অফ করে দেওয়া হয় এবং সেম টাইমে কিছু এলাকায় প্রবাহ চালু রাখা হয়। এভাবে এক এক এলাকায় বিদ্যুৎ প্রবাহ বন্ধ বা চালু রেখে পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপন্ন টোটাল বিদ্যুৎ শক্তিকে ব্যালেন্সড রাখা হয়। আমরা বাসায় বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস ইউজ করি। এইসব ডিভাইসগুলোতে সাধারণত 220 ভোল্টেজের এসি কারেন্ট সরবরাহ করা হয়, কিন্তু এই ভোল্টেজের কারেন্ট আমাদের জন্য প্রচুর বিপজ্জনক। কারণ হার্ট ফেলিয়ারের জন্য 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই যথেষ্ট। আমাদের চামড়ার রোধ অনেক বেশি, কিন্তু ভেজা অবস্থায় চামড়ার রোধ অনেক কমে যায়, কারণ পানি বিদ্যুৎ সুপরিবাহ। তাই ভেজা অবস্থায় শক লাগলে মৃত্যু ঝুঁকি অনেক বেশি থাকে। এই জন্য ইলেকট্রিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে। যে কোনো তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার উপর একটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থের আবরণ দেওয়া হয়, যাতে করে তারের সংস্পর্শে কেউ আসলে বৈদ্যুতিক শক না খায়। ইলেকট্রিক ডিভাইসে কানেকশন দেওয়ার সময় অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ কানেকশন ঠিক না থাকলে রোদ বেড়ে তারটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে অপরিবাহীর আস্তরণ পুড়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে কোনো ইলেকট্রিক ডিভাইসে যেন পানি না লাগে, কারণ পানি বিদ্যুৎ সুপরিবাহী এবং সার্কিটে পানি ঢুকে গেলে সার্কিট শর্ট হয়ে যাবে, এতে ডিভাইস নষ্ট হয়ে যায়। ইলেকট্রিক শক খাওয়ারও পসিবিলিটি আছে। অনেক সময় দুর্ঘটনাজনিত কারণে বিদ্যুৎ প্রবাহ অনেক বেড়ে যায়, তখন সার্কিট ব্রেকার এবং ফিউজ বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন করে দেয়। ফিউজে
বেশি বিদ্যুৎ গেলে তারটি পুড়ে যায়, এতে করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাধারণত কোনো যন্ত্রে একটি তার দিয়ে বিদ্যুৎ প্রবেশ করে, সেই তারকে বলা হয় লাইভ ওয়্যার। এই তারটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর যেই তার যন্ত্র থেকে বের হয়ে বিদ্যুতের উৎসে প্রবেশ করে সেটি নিউট্রাল ওয়্যার বা শূন্য ভোল্টেজের তার। সুইচ সবসময় লাইভ ওয়্যারে লাগাতে হয়, কারণ যতক্ষণ সুইচ অন থাকবে ততক্ষণ যন্ত্রে বিদ্যুৎ পরিবাহিত হবে। লাইভ আর নিউট্রাল তারের সাথে আরেকটি তার থাকে, যেটি একদম মাটির নিচ পর্যন্ত চলে যায়। কোনো কারণে যদি যন্ত্র বিদ্যুতায়িত হয়ে যায়, তাহলে এই তারের মাধ্যমে বিদ্যুৎ মাটিতে চলে যায়, তাহলে আর শক লাগার সম্ভাবনা থাকে না। এবার আমরা বাসাবাড়িতে তড়িৎ বর্তনীর নকশা কেমন হয় তা জানবো। বাসাবাড়ির সিম্পল একটা বর্তনীর ডিজাইন অনেকটা এমন হয়। বিদ্যুৎ কেন্দ্র থেকে দুটি সাপ্লাই কেবল দিয়ে বাসায় বিদ্যুৎ প্রবাহ চালু রাখা হয়, একটি লাইভ এবং আরেকটি নিউট্রাল তার। কেবল দুটি একটি মিটারের মধ্যে দিয়ে যায়, যেখানে কতটুকু ইলেকট্রিসিটি আমরা কনজিউম করেছি সেই হিসাব থাকে। এখানে খেয়াল করো, তার দুটি একটি কনজিউমার ইউনিটের মধ্যে দিয়ে যায়, যেখানে 3টি সার্কিট ব্রেকার একটি মেইন সুইচের সাথে লাগানো আছে। এই 5 এম্পিয়ারের সার্কিট ব্রেকারের সাথে ফ্যানো লাইট, 15 এম্পিয়ারের সাথে ইলেকট্রিক চুলা এবং 30 এম্পিয়ারের ব্রেকারের সাথে বাসার প্লাগগুলো কানেক্টেড থাকবে। এখানে সবুজ তারটি দিয়ে মূলত গ্রাউন্ড বোঝানো হয়েছে। আজ এই পর্যন্তই। আজ আমরা ইলেকট্রিক সাপ্লাই এবং ইলেকট্রিক ডিভাইসের নিরাপদ ব্যবহার সম্পর্কে জানলাম। অবশ্যই যে কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করার সময় সেফটির ব্যাপারে খেয়াল রাখবে। এই চ্যাপ্টারের প্রবলেম সলভিং ক্লাসে আবার দেখা হবে।